আসসালামু আলাইকুম। আমি ডক্টর হোসনে আরা বৃষ্টি। আজকে চলে আসলাম আপনাদের সাথে ম্যাট্রিক্স পয়েন্টে একটা গাইনিয়ান অবসের একটা টপিক নিয়ে কথা বলতে। তো এফসিবিএস পার্ট ওয়ানে আমরা সবাই জানি যে গাইনিয়ান অবসের আমরা যারা ক্যারিয়ার করতে আগ্রহী, পোস্ট গ্রাজুয়েশন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর অবভিয়াসলি আমরা যখন পার্ট ওয়ান বা যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য চিন্তা করি, তো সর্বপ্রথম আমাদেরকে সব থেকে বেশি যদি মাথায় আনতে হবে যেটা হচ্ছে আমাদের এই একটা ডিগ্রি করার জন্য বা একটা পরীক্ষার জন্য আমাদেরকে নিজেদেরকে পুরোপুরি ভাবে প্রিপেয়ার করা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? যে একটা পরীক্ষা যে দিতে যাচ্ছি, জাস্ট সেই পরীক্ষা সম্পর্কে জানা, কিভাবে কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা, তারপরে হচ্ছে আপনার কিভাবে অ্যান্সার করলে আমি আমার বেস্টে দিতে পারবো, কিভাবে পড়লে আমি আমার বেস্ট ইফোর্টটা অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে গুছায় পড়লে আমি খুব কম সময়ের মধ্যে সব পুরা টপিক বা পুরা সিলেবাসটা কভার করতে পারবো। এই জিনিসগুলা না খুব ভালোভাবে আয়ত্ত করাটা জরুরি। কারণ একটা পরীক্ষা এমন না, এই পরীক্ষাগুলো এমন না যে জাস্ট পড়লাম গেলাম আর হচ্ছে গিয়ে মুখস্থ ঝেড়ে দিয়ে আসলাম, এরকম হয় না ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো। আর আমাদের এমবিবিএস পুরোটাতেই আমরা এভাবেই টপ গুলো যখন দিছি, আমাদের কিন্তু এমন না যে আমরা জাস্ট পড়লাম আর যে হচ্ছে আমরা লিখে দিয়ে আসলাম, এরকম তো হয় না। আমাদেরকে অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস বুঝে সেইভাবে অ্যান্সার করা লাগে। আর এখন যেহেতু আপনার চার মানে 3 দিনের পরীক্ষা একদিনে হয়ে গেছে, আর 4 ঘন্টার একটা পরীক্ষা, সব থেকে মেইন জিনিস যেটা 4 ঘন্টা মাথা ঠান্ডা রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জাস্ট পড়ে গেলাম, ধরেন একটা চ্যাপ্টার পড়া শুরু করছি, তো ওই পুরা চ্যাপ্টারটা পড়েই যাচ্ছি, ওই চ্যাপ্টারের কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আমার বাদ দিলেও চলবে, কোন জিনিসটাতে বেশি এমফাসাইজ করতে হবে, এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে দেখা যাবে যে আমরা অনেক পড়তেছি কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আসবে জিরো। কারণ হচ্ছে মাথা গোলায় যাবে, মাথা গরম হয়ে যাবে, আমরা ঠিক জিনিসটাকে ফোকাস করতে পারবো না। এই কারণে আমরা ম্যাট্রিক্স পয়েন্টের মেন্টররা যারা আছি, তারা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের চেষ্টা করব যে আপনাদের জিনিসগুলা গুছায় দেওয়ার। যে কারণ গাইনি অপসের ক্ষেত্রে যদি আমি ধরি, আমাদের সিলেবাসটা কিন্তু অনেক ভাস্ট। ঠিক আছে? একদিকে বেসিক পড়তে হচ্ছে, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, কোনোটাই বাদ নাই। সাথে আবার ক্লিনিক্যাল আমাদের ডক্টর তো আছেই, অবস গাইনি আবার দুইটা আলাদা আলাদা। তো অনেকগুলো চ্যাপ্টার, এগুলোর সাথে আবার কোরিলেট করে আমাদেরকে বেসিকও পড়তে হচ্ছে। আর এখন যেভাবে কোয়েশ্চেনটা আসে সেরকম দেখা যায় যে বেশিরভাগই আগে যেমন হচ্ছে আলাদা আলাদা পেপারের কোয়েশ্চেন হতো, তো কোয়েশ্চেনটা পেপার বেসড হতো। কিন্তু এখন যেহেতু সবগুলো পেপার একসাথে হয়, প্লাস বেসিক ক্লিনিক্যাল এভাবে যখন একসাথে কোয়েশ্চেনটা হয়, তো বেশিরভাগ কোয়েশ্চেনে এখন বিসিপিএস এভাবে দেয়, ধরেন আপনার একটা এমসিকিউ, ঠিক আছে, একটা এমসিকিউ এর মধ্যে 5টা স্টেমের মধ্যে দেখা যায় যে 2টা বা 3টা ক্লিনিক্যাল থেকে আসছে, আর বাকি 2টা বেসিক থেকে আসছে, ওই একই টপিক রিলেটেড। ঠিক আছে, একটা টপিক রিলেটেড। এই কারণে আমি আপনাদের সবসময় সাজেস্ট করব যে আপনারা যখনই কোনো ক্লিনিক্যাল পড়েন বা বেসিক যেটাই পড়েন না কেন, এটার সাথে কোরিলেশন করে অন্য কোন টপিক যাচ্ছে সেইটা ভালো মতো মানে খুঁজে বের করতে হবে। আপনাদেরকে খুঁজে বের করে কোরিলেট করে যখন পড়বেন, তখন দেখবেন আপনাদের পড়াটা অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে? ধরেন আপনারা ফার্মাকোলজি পড়তেছেন, ফার্মাকোলজির সাথে আপনারা ক্লিনিক্যালের কোনো একটা, যেমন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। ঠিক আছে? তো আমরা ক্লিনিক্যালি তো আমরা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি যা যা আছে সবকিছু অপস থেকে আমরা আলোচনা করবোই। কিন্তু এখানে দেখেন অ্যান্টি হাইপারটেনসিভ আমরা কি কি ইউজ করি, এটা কিন্তু আমাদের কোথায় ক্লিনিক্যাল ফার্মার মধ্যে চলে যাচ্ছে, তাই না? তো যখন আমরা এই চ্যাপ্টারটা পড়বো তখন চেষ্টা করব যে ওই অ্যান্টি হাইপারটেনসিভ যে ক্লিনিক্যাল ফার্মাতে আমরা পড়ে আসছি, তখন এই চ্যাপ্টারটার সাথে ওইটাও একটু চোখ বুলাই নিতে, যে কি কি ইউজ করি, তারপর অ্যান্টি কনভালসেন্ট কি কি ইউজ করি, সেগুলোর সাইড ইফেক্টস কি, তারপর ওগুলো থেকে আমরা ডিটেলস যা যা পড়ছি ওগুলো একটু চোখ বুলাই নিব। এরকম ভাবে প্রত্যেকটা টপিকই আপনারা চেষ্টা করবেন হচ্ছে এভাবে কোরিলেট করে পড়ার। আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে আমরা সবসময় চেষ্টা করব যে টপিক ধরে পড়ার। টপিক ধরে পড়লে যেটা সুবিধা হবে, এই যে ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের জন্য খুবই সুন্দর একটা ইনিশিয়েশন নিছে, যেটা হচ্ছে এই যে লাইভ সেশন, যেটা আর কি 30 মিনিটের লাইভ সেশন, এক একটা একটা ছোট টপিক নিয়ে আমরা 20 বা 30 মিনিট হচ্ছে আলোচনা করব। ঠিক আছে? এতে করে আপনাদের যেটা হবে কি, একটা টপিক ওয়াইজ পড়াশোনা হবে। কারণ তখন বেশিরভাগ সময় আমরা দেখা যায়, ধরেন আমরা বই খুলছি,
বই খোলার পরে একটা চ্যাপ্টার খুলছি, দেখা যাচ্ছে ওই চ্যাপ্টারের মনে হয় কি যে এই চ্যাপ্টার থেকে তো এটা আসতে পারে, ওইটা আসতে পারে। ওইভাবে করে করে আমরা কি করা দেখা যায় যে চ্যাপ্টারটা খুলি, একদম মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে দেখা যায় ওই চ্যাপ্টারে আমরা এত বেশি সময় দিয়ে ফেলি, লাস্টের দিকে দেখা যায় মেইন অনেকগুলো চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট টপিক আমাদের মিস হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি সবসময় সাজেস্ট করব টপিক ধরে পড়ার। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে যে প্রত্যেকটা টপিক, যেহেতু কোশ্চেনটা টপিক বেসড আসে, সেই টপিক থেকে আমরা বেসিকে কি কি পাচ্ছি, ক্লিনিক্যালে কি কি পাচ্ছি, কোথায় কি পড়ছি, এই জিনিসগুলো যখন আপনার মাথায় থাকবে, তখন দেখবেন যে অ্যান্সার করতে আপনি ঘাবড়ে যাবেন না। বিসিবিএস এর কোয়েশ্চেন প্যাটার্নটা আপনার ধরতেও অনেক ইজি হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস হচ্ছে, আজকের টপিক হচ্ছে গাইনি অ্যান্ড অবস এর হাইপারটেনশন প্রেগন্যান্সি। এটা হচ্ছে অবস চ্যাপ্টার 18। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। তো এই ক্লাসের সব আমরা জানি যে এই হাইপারটেনশন যেটা প্রেগনেন্সিতে, এটা হচ্ছে ওই যে প্রি এক্লেমশিয়া, এক্লেমশিয়া, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বইয়ের পরীক্ষার জন্য যেরকম ইম্পর্টেন্ট, ঠিক আমাদের ক্লিনিক্যাল বা প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমরা এই পেশেন্ট অনেক বেশি পেয়ে থাকি, আর এটার ম্যানেজমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, গাইনিতে আমরা যে তো ইন্টার্ন করে আসছি, ইন্টার্নেও আমরা অনেক পেশেন্ট পাইছি প্রি এক্লেমশিয়ার, যাদের ম্যানেজমেন্ট আমাদেরকে খুবই ভালোভাবে, খুবই এমফাসাইজ দিয়ে করতে হয়, যাতে করে মা আর বাচ্চা দুজনকে আমরা সেভ করতে পারি। কারণ এটার যদি ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট না হয়, তাহলে এটার আউটকাম কিন্তু খুবই খারাপ, আমরা সবাই জানি এই কারণে। আর এটা পরীক্ষার জন্য তো অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সো আমরা শুরু করে দিই। ঠিক আছে, শর্টকাটে আমরা একটু জেনে নিই। তো প্রথমেই আসি, প্রেগনেন্সিতে যে হাইপার টেনশন হচ্ছে সেটাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো এই ক্যাটাগরি গুলো আমরা দেখে আসি কি কি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো আমাদের অবস্তত্ব বইয়ের আমরা একটু দেখে আসি। ঠিক আছে, অবস্তত্ব বইতে আমরা প্রথমেই যেটা পাই, এই ক্যাটাগরি সম্পর্কে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই যে, আশা করি আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে দেখেন ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। ঠিক আছে, প্রেগন্যান্সিতে যে হাইপারটেনশনটা হচ্ছে সেটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করবো। কিভাবে, আমি একটু সহজ করে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো পুরো প্রেগনেন্সির সময় আমরা আগে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 20 সপ্তাহের পরে, আর একটা হচ্ছে 20 সপ্তাহের আগে। ঠিক আছে, তো এই 20 সপ্তাহের পরে হিসাবটা আগে বলি। 20 সপ্তাহের পরে আমাদের যখন একটা পেশেন্ট বা একটা মা, একটা প্রেগনেন্ট উইমেন আর কি, একটা প্রেগনেন্ট উইমেন যখন আপনার 20 সপ্তাহের পরে তার প্রেশার আমরা পাচ্ছি হচ্ছে 140 বা 90 বা তার বেশি। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতে পারি যে এটা জেস্টেশনাল হাইপারটেনশন, তার আদার্স কোনো সিমটম নাই, তখন এটাকে আমরা শুধু বলবো জেস্টেশনাল হাইপারটেনশন। ঠিক আছে, তো এই জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে যখন আদার্স কিছু ফিচার্স, যেমন ধরেন সিএনএস ফিচার্স, যেমন সিভিয়ার হেডেক, ব্লারিং অফ ভিশন, এগুলো আছে। তারপরে ধরেন যে অন্য কোনো সিমটম, ধরেন আপার অ্যাবডোমিনাল পেইন অথবা সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, সাথে ধরেন আরো কিছু ফিচার, রেনাল কিছু ফিচার, তার অলিগিউরিয়া হচ্ছে, তার ইডিমা, ইডিমা আছে। তারপরে ধরেন আমরা ইনভেস্টিগেশন করে তার প্রোটিনিউরিয়া পাচ্ছি, ক্রিয়েটিনিন লেভেলটা বেশি পাচ্ছি, মানে রেনাল চেঞ্জেস গুলা পাচ্ছি। তো এই ফিচার গুলো যখন তার জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে অ্যাড হয়ে যাবে, মানে ওই বিপি 140 বা 90 এর বেশি যখন অ্যাড হয়ে যাবে এই ফিচার গুলো, তখন সেটাকে আমরা কি বলবো, প্রি এক্লেমশিয়া। ঠিক আছে, এটা কিন্তু 20 সপ্তাহের পরের কথা বলতেছি। এটা হলো প্রি এক্লেমশিয়া গেল। তারপর এই প্রি এক্লেমশিয়ার সাথে যখন হিস্ট্রি অফ কনভালশন বা কনভালশনের একটা হিস্ট্রি অ্যাড হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, এক্লেমশিয়া। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা সবাই জানি। এরপর আসি 20 সপ্তাহের আগের হিসাব। ঠিক আছে, 20 সপ্তাহের আগে এই ঘটনাটা যদি ঘটে থাকে যে কারো প্রেশার 20 সপ্তাহের আগে, একজন পেশেন্ট আমার ধরেন 16 উইকস একটা প্রেগনেন্ট ওম্যান আমার কাছে আসছে, তার বিপি আমি চেক করলাম 140/90 বা তার বেশি পাচ্ছি। ঠিক আছে, তখন এটাকে আমি কি বলবো, তখন এটাকে আমরা ক্রনিক হাইপারটেনশন হিসেবে ডায়াগনোসিস করব। ঠিক আছে, এই পেশেন্টটাই, এই 16 উইকসে যার প্রেশার আমি বেশি পেলাম, ক্রনিক হাইপারটেনশন বলতেছি, এই ক্রনিক হাইপারটেনশনের পেশেন্টটাই যখন আমার কাছে আপনার হচ্ছে 20 সপ্তাহের পরে আসলো। ঠিক আছে, 20 সপ্তাহের পরে আসলো, এই 20 সপ্তাহের পরেও আমি তার প্রেশার 140/90 বা তার বেশি পাচ্ছি। ঠিক আছে, তখন সেটাকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করব, সেটাকে আমরা বলবো সুপার ইম্পোজড প্রি এক্লাম্পসিয়া। বোঝা গেছে? আশা করি এই ক্যাটাগরিটা বা এই ক্লাসিফিকেশনটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, একটা 20 সপ্তাহের আগে আর একটা হচ্ছে 20 সপ্তাহের পরের। ও, আরেকটা জিনিস যে
প্রেশার যদি আমরা 160 বা 110 এর থেকে বেশি পাই, সেক্ষেত্রে আমরা সিভিয়ার প্রিএক্লেমশিয়া বলবো। আর কনভালশনাল হিস্ট্রি অ্যাড হয়ে গেলেই আমরা সেটাকে এক্লেমশিয়াতে চলে যাবো। এগুলো সবই 20 সপ্তাহের পরের হিসাব। আর 20 সপ্তাহের আগের হিসাব জাস্ট দুইটা, একটা ক্রনিক হাইপারটেনশন, আর ওই ক্রনিক হাইপারটেনশনের পেশেন্টটাই যদি আমার কাছে 20 সপ্তাহের পরে আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সুপার ইম্পোজড প্রিএক্লেমশিয়া। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এই পুরো ছকটা আপনাদের কাছে ছোট করে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা। তো এই হাইপার টেনশনের ক্লাসিফিকেশন তো হলো, ঠিক আছে। এবার আমরা যাই যে এই হাইপার টেনশনটাকে আমরা এই ইটিওপ্যাথোলজি বা প্যাথোজেনেসিসটা কিভাবে হয় এটা একটু জেনে নিই। ঠিক আছে, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় কয়েকবারই বিসিপিএস এখান থেকে কোয়েশ্চেনটা করছে। ঠিক আছে, আমি শর্টকাটে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আপনাদের। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্যাথোজেনেসিস চলে যাই। আচ্ছা, দেখেন, এই হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বা প্রি এক্লেমশিয়ার যে প্যাথোজেনেসিসটা, এটার মেইন একটা কথা হচ্ছে, একটা কথায় যদি আমি একটা দুইটা ওয়ার্ডে যদি বলি, সেটা হচ্ছে অ্যাবনর্মাল প্লাসেন্টেশন। সেটা কিরকম? দেখেন, নর্মাল প্রেগন্যান্সিতে কি হওয়ার কথা ছিল? নর্মাল প্রেগন্যান্সিতে আপনার হওয়ার কথা ছিল যে ইউটেরো প্লাসেন্টাল যে বেড আছে, সেই ইউটেরো প্লাসেন্টাল বেডের মধ্যে যে স্পাইরাল আর্টারিওল গুলো থাকে, এই স্পাইরাল আর্টারিওল গুলোতে আপনার যে ইন্ডোভাস্কুলার ট্রোফোব্লাস্ট ছিল, সেটার ইনভ্যাশন হওয়ার কথা ছিল। ঠিক আছে, যেটা কিনা আপনার ওই ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে 10 থেকে 12 সপ্তাহে আপনার এটা হয় হচ্ছে গিয়ে ডেসিডুয়া পর্যন্ত ইনভ্যাশনটা। আর 16 থেকে 18 মানে সেকেন্ড ট্রাইমেস্টার, এই উইক গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো বিসিপিএস এর কোয়েশ্চেনে অলরেডি চলে আসছিল। ঠিক আছে, তো এই সেকেন্ড ট্রাইমেস্টারে কখন, 16 থেকে 18 সপ্তাহের দিকে এই ইনভেশনটা হয় হচ্ছে মায়োমেট্রিয়াম পর্যন্ত। ঠিক আছে, এই ডেসিডুয়া মায়োমেট্রিয়ামের জাংশনে এই যে ইনভেশনটা হচ্ছে, এটার ফলে এই প্রসেসটাই আলটিমেটলি কি করতেছে, যে ইটোরো প্লাসেন্টাল ব্লেডের মধ্যে যে স্পাইরাল আর্টারিওল গুলো ছিল, এই স্পাইরাল আর্টারিওল গুলাকে ডিসটেন্ডেড করে দিচ্ছে, টর্সুয়াস করে দিচ্ছে। তো আলটিমেটলি স্পাইরাল আর্টারিওলটা যখন ডিসটেন্ডেড হয়ে যাচ্ছে, যখন ডাইলেটেড হয়ে যাচ্ছে, তখন কি ব্লাড ফ্লো স্বাভাবিকভাবে বেশি হবে। তখন এই ফিটোপ্লাসেন্টাল ইউনিটটা আলটিমেটলি ব্লাড সাপ্লাইটা বেশি পাচ্ছে, তার গ্রোথটা ভালো মতো হচ্ছে, নিউট্রিশন বেশি পাচ্ছে, তখন প্রেগনেন্সিটা নর্মাল হিসেবে কন্টিনিউ করতেছে। ঠিক আছে, কিন্তু প্রিএক্লেমশিয়া কখন বলতেছি? এই যে 16 to 18 উইকস, মানে আপনার সেকেন্ড ট্রাইমেস্টারে এসে, এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে আলটিমেটলি কি হয়, এই যে ইনভেশনটা হওয়ার কথা ছিল, ট্রোফোব্লাস্টিক ইনভেশনটা যে হওয়ার কথা ছিল মায়োমেট্রিয়াম পর্যন্ত, এই ইটোরো প্লাসেন্টাল বেডের মধ্যে, সেটা হইতে পারে না। ঠিক আছে, এই ফেলিয়ার হওয়ার কারণে আলটিমেটলি কি হয়, যে স্পাইরাল আর্টেরিওল গুলো ছিল, এই স্পাইরাল আর্টেরিওল গুলো ডিস্টেন্ডেড হতে পারে না। ঠিক আছে, ডিস্টেন্ডেড হতে পারতেছে না, আলটিমেটলি কি হবে, এরা হচ্ছে এখানে আপনার একটা ভেসোকনস্ট্রিকশন তৈরি হচ্ছে। ভেসোকনস্ট্রিকশন হওয়ার মানে কি, আপনার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে কি, আলটিমেটলি ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই আর কি এটাকে আমরা প্রি এক্লেমশিয়া বলতেছি, যখন এই সেকেন্ড ট্রাইমেস্টার বা 16 to 18 উইকসে এই ইনভেশনটা ফেলিয়ার হচ্ছে, তখন সেটাকে আমরা প্রি এক্লেমশিয়া নাম দিচ্ছি। আর এই কারণেই আমরা মেইনলি, যেহেতু 16 to 18 উইকসে এই ফেলিয়ারটা হচ্ছে, এই কারণেই আমরা 20 সপ্তাহের পরে গিয়ে আলটিমেটলি এই ফিচার গুলো পেয়ে থাকি। ঠিক আছে, যে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, আলটিমেটলি ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। ঠিক আছে, এই কারণেই 20 সপ্তাহের পরে আমরা এটাকে ডিফাইন করতেছি প্রি এক্লেমশিয়া হিসাবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন নর্মাল প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি কি হয়, ভেসো ডাইলেটের যে জিনিসগুলো, আর আলটিমেটলি পুরো প্রেগনেন্সিটাই না আমাদের বডিটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবেই তৈরি করে দিছে, যে পুরো প্রেগনেন্সিটাই আমাদেরকে এভাবেই সাপোর্ট দেয় আমাদের বডিকে, যাতে সেটা ফিটাসের জন্য পুরোপুরি ফেভারেবল থাকে। যখনই এমন কিছু একটা হয় ইমব্যালেন্স, যেটার কারণে আপনার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটার কারণেই আপনার কোনো না কোনো একটা আপনার ধরেন যে প্যাথোলজি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন নর্মাল প্রেগনেন্সিতে আপনার কি হয়, এই যে ভেসোডাইলেটের ইফেক্ট ফ্যাক্টর যেগুলো, যেমন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2, তারপরে এদিকে হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপরে হচ্ছে প্রোস্টাসাইক্লিন, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ভেসোডাইলেটেশন করে, এগুলো ভেসোডাইলেটেশনের মাধ্যমে ভাস্কুলার স্মুথ মাসেলটাকে রিল্যাক্স রাখে, রেখে আলটিমেটলি ব্লাড সাপ্লাইটাকে ভালো রাখে ফিটোপ্লাসেন্টাল ইউনিটের। ঠিক আছে, কিন্তু আপনার প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ওই যে ফেলিয়ার হয়ে গেছে, এই কারণে আলটিমেটলি ভেসোকনস্ট্রিকশন হয়ে গেছে। ভেসোকনস্ট্রিকশন হওয়ার ফলে
আপনার এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন এর যে ইমব্যালেন্স একটা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় যে যেগুলো আপনার ভেসোডাইলেটরি ফ্যাক্টর যেগুলো, যেমন প্রোস্টাসাইক্লিন, নাইট্রিক অক্সাইড, এগুলো ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে। আর যেগুলো আপনার হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, যেমন ধরেন হচ্ছে আপনার থ্রোম্বোক্সিন A2, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার ভেসোকনস্ট্রিক্টর ভেসোকনস্ট্রিকশন করে আর কি, এই জিনিসগুলো বেড়ে যায়। আলটিমেটলি ভেসোকনস্ট্রিকশন হয়ে এরা কি করে, ভেসোস্পাজমের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে ফেলে। এছাড়াও আরো কিছু ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স আছে, ঠিক আছে, আরো কিছু ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স, যেমন আপনার ধরেন হচ্ছে হিউম্যান নেক্রোসিস ফ্যাক্টর, তারপরে হচ্ছে আপনার সাইটোকাইন, ইন্টারলিউকিনস, এই জিনিসগুলো আপনার আলটিমেটলি কি করে, আপনার এন্ডোথেলিয়াল ইনজুরির মাধ্যমে ভেসোস্পাজম করে ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইয়ে মোটামুটি শর্টকাটে আপনার হচ্ছে ইটিওপ্যাথোজেনেসিসটা। তো এখন দেখেন, এই যে ইথিওপ্যাথোজেনেসিস মানে এই যে আলটিমেট রেজাল্ট আমরা তাহলে কি পাচ্ছি। আলটিমেট রেজাল্টটা আমরা মানে মায়ের ক্ষেত্রে যেটা পাই, সেটা হচ্ছে এই যে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, এই কারণে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, হাইপারটেনশন, ঠিক আছে, আমরা বিপিটা বেশি পাচ্ছি। আবার এই যে যেহেতু ভেসো স্পাজম হয়ে আছে, ফিটোপ্লাসেন্টাল ইউনিটে পারফিউশনটা কমে গেছে, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানেও কি হবে, আপনার হচ্ছে গিয়ে ব্লাড পারফিউশনটা কমে যাবে। আলটিমেটলি ব্লাড সাপ্লাইটা যখন কমে যাবে তখন কি হবে, ইউটেরো প্লাসেন্টাল যে আপনার ফিটোপ্লাসেন্টাল ইউনিটে যখন ব্লাড সাপ্লাইটা কমে যাবে, তখন বাচ্চার গ্রোথটাও কমে যাবে, আলটিমেটলি আইইউজিআর হবে, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে ওই যে কিডনিতে, ঠিক আছে, কিডনিতে যখন ব্লাড পারফিউশন কমে যাচ্ছে তখন আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমরা রেনাল চেঞ্জেস গুলো পাচ্ছি, যেমন আপনার গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ডোথেলিওসিস, মানে ক্যাপিলারি লিকেজ হবে। আলটিমেটলি ওই এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়ার কারণে ক্যাপিলারি লিকেজ হয়ে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাবে। সেই ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে গেলে বেশি বেশি প্রোটিন লিকেজ হতে থাকে, তো এটা আমরা কিভাবে পাবো, প্রোটিন ইউরিয়া হিসেবে পাবো, ঠিক আছে, ইনভেস্টিগেশন করলে। তারপরে আবার ধরেন রেনাল চেঞ্জেস, এই যে পারফিউশন কমে যাচ্ছে, অলিগিউরিয়া আমরা সিমটোমেটিক হিসেবে পাবো, ঠিক আছে, প্রিএক্লেমশিয়া একটা পেশেন্টের ক্ষেত্রে। তারপরে ধরেন আবার লিভার, ঠিক আছে, লিভারের ক্ষেত্রে কি হবে, লিভারের ক্ষেত্রে ওই যে পারফিউশন সেম কথা, পারফিউশন কমে যাচ্ছে, ইসকেমিয়া হবে, আলটিমেটলি লিভার এনজাইম গুলো এলিভেটেড হবে। ওই যে হেলথ সিন্ড্রোম আমরা পড়ছি না, হেলথ সিন্ড্রোম যে এলিভেটেড লিভার এনজাইম, তো এখান থেকে এভাবেই আমরা লিভার এনজাইম গুলো এলিভেটেড পাবো। তারপরে আবার দেখেন এন্ডোথেলিয়াল ডিসফাংশনের কারণে ওই আলটিমেটলি ক্যাপিলারি লিকেজ হচ্ছে, এন্ডোথেলিয়াল যে ইনজুরি হচ্ছে, এখান থেকে কি হবে, বেশি 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 ফ্লুইড বাইরে চলে আসবে, সেক্ষেত্রে আমরা ইডিমা পাবো, অ্যাসাইটিস পাবো, তারপরে সেখান থেকে ইফিউশন, প্লুরাল ইফিউশন বা পালমোনারি ইডিমা পর্যন্ত ডেভেলপ হয়ে যেতে পারে। আর লাস্টলি আমরা যেটা বললাম যে ওই যে প্রিএক্লেমশিয়ার সাথে যখন আপনার অ্যাড হয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার একটা কনভালশনের হিস্ট্রি, তখন সেটাকে আমরা বলবো এক্লেমশিয়া। তো এক্লেমশিয়াটাকে কিভাবে হচ্ছে, ওই একই কথা, যখন আপনার ভেসোস্পাজম হচ্ছে আলটিমেটলি সেরেব্রাল ভেসেলে, যখন আপনার ইসকিমিয়া হচ্ছে বা ভেসোস্পাজম হচ্ছে, সেখান থেকে আমাদের কি ডেভেলপ করতেছে, সিজার বা কনভালশন, ঠিক আছে। তো ওই ওই এক ভেসোস্পাজম বা ভেসো কনস্ট্রিকশন থেকে আমাদের সবগুলো আউটকাম চলে আসতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার মেইন প্যাথোজেনেসিস। তো এখান থেকে আপনাদের হচ্ছে কোয়েশ্চেন চলে আসে, বিসিপিএস দিয়ে দেয় যে হচ্ছে আপনার কত উইকসে এই ইনভেশনটা ফেলিয়ার হচ্ছে, তারপর কিভাবে প্যাথোজেনেসিসটা হচ্ছে, আপনারা একটু মাথা খাটালে বুঝতে পারবেন, ও আচ্ছা এই জায়গাগুলোতে পারফিউশন হচ্ছে না, দ্যাট মিনস এই ড্যামেজটা হচ্ছে। তারপরে এই যে রেনাল চেঞ্জেস গুলো কেন হচ্ছে, কারণ রেনাল পারফিউশন কমে যাচ্ছে, ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, গ্লোমেরুলারি ক্যাপিলারি এন্ডোথেলিওসিস হচ্ছে, এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, তারপর ক্যাপিলারি পার্মিয়াবিলিটি বেড়ে যাচ্ছে। আলটিমেটলি এইভাবে করে আপনাদের পুরো প্যাথোজেনেসিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্যাথোজেনেসিস দেখে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা একটু দেখে আসি যে আমাদের আমরা তো দেখেই পেলাম কিডনিতে কি হয়, লিভারে কি হয়, তারপর হেলথ সিন্ড্রোম, এগুলো সব আমরা বলে ফেলছি। তো মেইন হচ্ছে আপনার প্যাথোজেনেসিস আমাদের পড়া শেষ, ঠিক আছে। এরপরে আমরা, যেহেতু আমাদের একটা শর্ট লাইফ সেশন, তো খুব ভাস্ট তো বলা যাচ্ছে না, তো যতটুকু আমরা জানলাম আর সিমটম গুলো আমরা সাথে সাথে বলে ফেলছি যে আমরা কি কি সিমটম পাবো। প্রত্যেকটা অর্গানে, যেসব যেসব অর্গানে আমাদের পারফিউশন কমে যাচ্ছে সেই অর্গান রিলেটেড, যেমন কিডনিতে একটু আগে বলে ফেলছি রেনাল চেঞ্জেস কি কি আসবে। তারপর আপনার যখন সিএনএস ডিসফাংশন হবে, সেরেব্রাল ভেসোস্পাজম হবে, আলটিমেটলি ওই যে শুরু হবে হেডেক দিয়ে, ব্লারিং অফ ভিশন, আস্তে আস্তে সেটা আমাদের ওই যে সিজারে চলে যাবে, যখন সেটা এক্লেমশিয়াতে টার্ন নেবে, ঠিক আছে। তো এক্লেমশিয়ার আমরা কয়েকটা স্টেজ সম্পর্কে একটু জেনে নিই।
এক্লাম্পসিয়ার কিন্তু কয়েকটা স্টেজ আছে, টোটাল কয়টা, চারটা। একটা হচ্ছে প্রি মনিটরি স্টেজ, তারপরে আপনার আসতেছে হচ্ছে ক্লনিক টনিক, আর একটা হচ্ছে স্টেজ অফ কোমা। তো প্রি মনিটরি স্টেজে পেশেন্টটা ফার্স্টে আনকনসিয়াস থাকে। তারপরে দেখা যাচ্ছে যে ক্লনিক স্টেজে, টনিক স্টেজ যেটা, টনিক স্টেজে হচ্ছে টনিক স্পাজম হয়ে থাকে হ্যান্ডস এর, ফিটস এর বা লিমস এর আর কি, টনিক স্পাজম হবে। তারপর ক্লনিক স্টেজে দেখা যায় যে টাইম বাইট হয়, এটা একটা কিন্তু কোয়েশ্চেন আসছিল, টাং বাইটটা কখন কোন স্টেজে হয়ে থাকে। আর আর লাস্টের স্টেজটা হচ্ছে স্টেজ অফ কোমা। ঠিক আছে, তারপরে যে স্টেজ গুলো আমরা জেনে ফেললাম এক্লেমশিয়া। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এক্লেমশিয়াটা যে হচ্ছে এই যে সেরেব্রাল ভেসোস্পাজম, এটাই তো মেইন প্যাথোলজি, যে ভেসোস্পাজম থেকে আপনার সিজারটা ডেভেলপ করতেছে। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে এখানে হচ্ছে গ্লুটামেট মানে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এই গ্লুটামেটটা বেড়ে যাওয়া অন্যতম একটা রিজন হচ্ছে এই এক্লাম্পসিয়া। এটা কিন্তু একবার এসবিএ তে চলে আসছিল। ঠিক আছে, তো এভাবে করে আপনারা মোটামুটি গুছায় শর্টকাটে প্রথমে একটু ক্যাটাগরিটা পড়ে ফেলবেন, তারপরে প্যাথোলজির সাথে সাথে সিমটম গুলো দেখে ফেলবেন, আর এবার আসি একটু ম্যানেজমেন্টে। ঠিক আছে, তো ম্যানেজমেন্টে আমরা কি কি পাবো? প্রথমেই হচ্ছে আমরা অ্যান্টি হাইপারটেনসিভে চলে আসি। ঠিক আছে, কি কি অ্যান্টি হাইপারটেনসিভ আমরা ইউজ করতে পারি? ফার্স্ট চয়েসই হচ্ছে আমাদের ল্যাবেটালল। ঠিক আছে, ল্যাবেটালল, তারপরে ওই দিক থেকে আসবে হচ্ছে সেকেন্ড চয়েস, আমরা কোনটা ধরবো? সেকেন্ড চয়েস হচ্ছে নিফেডিপিন, আর সাথে হচ্ছে হাইড্রোলাজিন। ঠিক আছে, তো এই যে অ্যান্টি হাইপারটেনসিভ গুলো আমরা এখানে ইউজ করতেছি, যে যে অ্যান্টি হাইপারটেনসিভ গুলো আমাদের প্রিএক্লেমশিয়াতে ইউজ করা যাবে, এগুলো যখন আমরা ওই যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি পড়বো, তখন কিন্তু আমাদের এই অ্যান্টি হাইপারটেনসিভ গুলোর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন শর্ট করে, তারপরে একটু সাইড ইফেক্টস, তারপরে কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো সাথে সাথে আমরা পড়ে ফেলবো যখন আমরা এই চ্যাপ্টারটা পড়বো। তো আমি একটু শর্টকাটে বলে দিই। ল্যাবেটাললটা কি করবে? এটা হচ্ছে আপনার, এটা কিন্তু বোথ আলফা এন্ড বিটা অ্যাড্রেনার্জিক ব্লকিং এজেন্ট। ঠিক আছে, তার মানে এটা বোথ আলফা রিসেপ্টর কেও ব্লক করবে, আবার বিটা রিসেপ্টর কেও ব্লক করবে। তো এই ল্যাবেটাললটা হচ্ছে ফার্স্ট চয়েস কেন? তো এই আলফা রিসেপ্টরটাকে যখন ব্লক করতেছে, আলটিমেটলি কি, ভাস্কুলার স্মুথ মাসেলকে রিল্যাক্স করার মাধ্যমে ভেসোডাইলেটেশন করতেছে, আলটিমেটলি ব্লাড প্রেশারটাকে রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, আর যেটা হচ্ছে বিটা ব্লকার, বিটা ব্লকার হিসেবে যখন বিটা ব্লকার কি বলে, এই ল্যাবেটাললটা যখন বিটা রিসেপ্টরকে ব্লক করতেছে, তখন ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে কমানোর মাধ্যমে সে ব্লাড প্রেশারটাকে কমায় দিচ্ছে। ঠিক আছে, এই ল্যাবেটাললের আবার কিছু কিছু সাইড এফেক্ট আছে, যেমন হচ্ছে আপনার হেডেক, ট্রেমর, তারপরে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এগুলো কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে প্রিভিয়াসলি চলে আসছে। তো এগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। তারপরে আসি হচ্ছে আপনার নিফেডিপিন। নিফেডিপিন এটা কি করতেছে? এটা কিন্তু আপনার ডিরেক্টলি আপনার আর্টারিয়াল যে স্মুথ মাসেল আছে, এই স্মুথ মাসেলের উপরে কাজ করে, স্মুথ মাসেলটাকে রিল্যাক্স করতেছে কিভাবে? ওই ক্যালসিয়াম, যেটা এক্সাইটেটরি কি বলে নিউরোট্রান্সমিটার হিসেবে ক্যালসিয়ামের যেটা হচ্ছে ইনফ্লাক্সটাকে কমায় দিচ্ছে আর্টেরিয়াল স্মুথ মাসেলের মধ্যে। ক্যালসিয়ামের ইনফ্লাক্সটাকে কমায় দেওয়ার মাধ্যমে আলটিমেটলি স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করে ডিরেক্টলি এটা কি করতেছে? ভেসো ডাইলেটেশন করতেছে, তখন আলটিমেটলি ব্লাড প্রেশারটা রিডিউস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে হাইড্রালাজিন, এটা কিন্তু ডিরেক্ট একটা পেরিফেরাল ভেসোডাইলেটর হিসেবে কাজ করে। তো এগুলোর সাইড এফেক্টস গুলো আপনারা ভালো করে পড়ে ফেলবেন যখন এই চ্যাপ্টারটা পড়বেন। আরেকটা জিনিস আসে এক্লেমশিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমরা সবাই জানি আমরা কি ইউজ করি অ্যান্টি কনভালসেন্ট হিসেবে? ম্যাক্সালস। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট যেটা। তো এই ম্যাগনেসিয়াম সালফেটটাও কি করে? আলটিমেট এটার কাজ হচ্ছে, এটা একটা নিউরো ট্রান্সমিটার রিলিজটাকে কমায় দিয়ে আমাদের হচ্ছে নিউরো প্রোটেক্টর হিসেবে কাজ করে। এটা কিন্তু ডিরেক্টলি আপনার হাইপারটেনশন কন্ট্রোল করতেছে এমন না। ঠিক আছে, এটা আপনার আলটিমেটলি ভাস্কুলার স্মুথ মাসেলের রিল্যাক্সেশনটাকে বাড়ায় দিচ্ছে। ডিরেক্ট যে একদম হাইপারটেনশন কন্ট্রোল করতেছে তা না, এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার রিলিজটাকে কমায় দিয়ে আমাদের কি বলে এক্সাইটেশনটাকে কমায় দিচ্ছে। হ্যাঁ, এক্সাইটেশনটাকে কমানোর মাধ্যমে আমাদের যেটা হচ্ছে ওই এক্লেমশিয়া বা পিড বা সিজার যেটাকে বলতেছি, এই জিনিসটাকে প্রিভেন্ট করতেছে। তো আর এই ম্যাক্সালসটা আমরা সবাই জানি যে ম্যাক্সালসটা কখন কখন দেয়া যাবে, কখন দেয়া যাবে না, কি কি সাইড এফেক্টস আছে, তারপর অ্যান্টিডোট কি কি আছে, এই জিনিসগুলো আমরা আমরা এটার সাথে সাথে পড়ে ফেলবো। ঠিক আছে, ওই ক্লিনিক্যাল ফার্মা থেকে। যেমন ধরেন হচ্ছে আমরা ম্যাক্সালস দেওয়ার আগে সব থেকে আমরা যেটা, সব থেকে আমাদের মেইন কনসার্ন থাকে সেটা কি? ম্যাক্সালস দেওয়ার আগে আমরা কিন্তু অবশ্যই ক্লিনিক্যালি আমরা কি করি? ক্যাথেটার করে ফেলি। হ্যাঁ, কারণ কি, এটার আমাদের তিনটা প্যারামিটার আছে। একটা হচ্ছে নিজারটা হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে, তারপরে সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ইউরিন আউটপুটটা 30 ml পার আওয়ারের বেশি থাকতে হবে, আর এটা হচ্ছে রেসপিরেটরি রেটটা আমরা কি করব, আমাদের 16 breaths per minute বেশি থাকতে হবে। এই জিনিসগুলো তো ক্যাথেটার করার জন্য মাস্ট, তো এই জিনিসগুলো আমরা পড়ে ফেললাম।
তো আলটিমেটলি আমরা মোটামুটি, আমি হাইপারটেনশন ইন প্রেগন্যান্সিটা আপনাদেরকে খুব ইন শর্ট আর কি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আর আপনারা ম্যাট্রিক্স পয়েন্টের সাথেই থাকবেন, আমরা মেন্টররা আপনাদের সব সময় আপনাদের সাথে আছি। আর যে কোনো ধরনের প্রয়োজন বা যে কোনো টপিক বুঝতে সমস্যা হলে আপনারা তো মেন্টরদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতেই পারবেন। প্লাস আশা করতেছি যে এই যে আপনাদের যে ইনিসিয়েশনটা অনেক হেল্পফুল হবে, যে টপিক বেসড যে শর্ট সেশন গুলো, এগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনাদের যে কোনো একটা টপিকের উপরে খুব ভালো দখল আনতে। বা আপনারা কোন টপিকটা কিভাবে পড়বেন, কতটুকু পড়তে হবে, কিভাবে গুছায় কতটুকু পড়ার দরকার, কতটুকু পড়লে ইফেক্টিভ হবে, এই জিনিসগুলো আমরা আশা করি আপনাদেরকে আহ খুব ভালোভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো সেশন। ওকে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।